এই জায়গাটিতেই আপনি যে প্রলয়ঙ্করী ঝড়ের কথা বললেন, আপনার বক্তব্য শুনছিলেন যারা দর্শকরা, তাদের মধ্যে অনেকে কমেন্টস করছেন এবং এই কমেন্টস এর মধ্যেও দেখতে পাচ্ছি আপনার বক্তব্যের যে প্রতিফলন সেটি আছে। বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করছেন। আমি একটু এখন মূল আমার যে শিরোনামটি করেছি সেই জায়গায় যেতে চাই, যে যেই ঝড় এবং জনজোয়ারের কথা আপনারা বলছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে খুব শক্তি নিয়ে আপনি এখনো বলছেন এবং বিভিন্ন সময় আপনি বলে থাকেন। আপনি এর মধ্যেও বলেছেন এবং সবাই বলছেন যে শেখ হাসিনা ফিরবেন এবং ফিরছেন খুব দ্রুত সময়ের মধ্যেই বা এ বছরের মধ্যেই, সেটিও আপনি গতকালকে একটা ইন্টারভিউতে বলেছেন। তো এখন প্রশ্নটি হলো, ফিরবেন শেখ হাসিনা, ফিরবেন আওয়ামী লীগ ফিরবে, ঝড়ের গতিতে ফিরবে, কিন্তু সেই ঝড়টা আসবে কিভাবে? তৃণমূলের নেতাকর্মীরা এখানে আছেন, তারা জানতে চাচ্ছেন আর কত অপেক্ষা করতে হবে, ফেরাটা কিভাবে হবে, এটি আপনি কি ব্যাখ্যা দিবেন? আমি আপনার মাধ্যমে তৌফিক বরফের জার্নালের মাধ্যমে যা দেখছেন, যারা শুনছেন, আমি সেই ব্যথাতুর প্রাণ নিয়ে যারা শুনছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়েই আমি বলবো, একাত্মতা জানিয়ে বলবো, মনে রাখতে হবে যে আমরা একটি বিরাট যুদ্ধের মধ্যে রয়েছি। আমাদের আস্থার জায়গাটি থাকতে হবে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি। আমি জানি আপনাদের সকলের আস্থা রয়েছে আমার তৃণমূলের ভাইয়েরা, কিন্তু সেই জায়গাটিতে আপনাদের উপর এমন অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন এই 2 বছর যাবৎ চলছে, যা অসহ্য, অসহনীয়। আপনাদের নিশ্চয় মনে আছে 2006 সনে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যখন ক্ষমতা দখল করেছিল, 111 ঘটনা ঘটেছিল, তখনও কিন্তু মাননীয় নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যেতে চাইলে তাকে বাধার সৃষ্টি করেছিলেন। তিনি বলেছিলেন, আমার বিরুদ্ধে মামলা, আমি মোকাবেলা করতে যাব, সেই আমি মামলার মুখোমুখি হব, আমি কোনো বাধা মানি না, আমি আমার দেশে ফিরে যাবই। এবং ফ্লাইট গুলিকে নিষেধ করে দিয়েছিল। শেখ হাসিনাকে বহনকারী কোনো বিমান লন্ডন থেকে, হিথ্রো থেকে ছেড়ে আসলে সেই বিমানকে নামতে তো দেওয়াই হবে না, তার রুট ক্যান্সেল, রুট পারমিট ক্যান্সেল করে দেওয়া হবে। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত, যে রক্ত প্রবাহ মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাকে দবানো কি অত সহজ? তিনি এসেছিলেন এবং এই আমরাও সেদিন যুবলীগ, আজকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, সেদিন ছিলাম যুবলীগের চেয়ারম্যান। সেই যুব সংগঠনকে নিয়ে আমরা সেদিন সংগঠিত হয়েছিলাম, সারা দেশের যুব সমাজকে নিয়ে। সেদিনও আত্মগোপনে থেকেই তো সংগঠিত করেছিলাম। সেই আন্দোলনের ধারাবাহিকতা, আন্দোলনের ধারে, আন্দোলনের তীব্রতায় সেদিনের সামরিক বাহিনী ব্যাক্ট সেই সরকারকে মাথা নত করতে হয়েছিল। আমি আপনাদেরকে বলতে চাই, তৌফিক বরফ এই আওয়ামী লীগের উপর জন্মলগ্ন থেকে যে আঘাত, যে রক্ত দিতে হয়েছে আওয়ামী লীগকে, তালে তালে এত রক্ত, এত আত্মবলিদান কি পৃথিবীর কোন রাজনৈতিক দলকে দিতে হয়েছে? একমাত্র আওয়ামী লীগকেই দিতে হয়েছে। আমাদের দূরদর্শী নেতা, দুঃসাহসিক নেতা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, হতাশ হবেন না।
ইমান আমানকে মজবুত করে থাকুন। ইনশাল্লাহ সেদিন যেভাবে পরাজিত হয়েছিল, এদের পরাজয় অবশ্যম্ভাবী হতেই হবে। ইতিহাস তাই বলে আমাদেরকে। আপনারা জানেন তৌফিক মারুফ যে গত 3 দিন আগে কি করলো তারা। তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ আইন পাস করে, সংসদে পাস করে, ওই মাওলানা আজহারুল ইসলাম যে 71-এর যুদ্ধ অপরাধী যার ফাঁসি হয়েছিল, সে প্রথম কাতারে বসে টেবিল চাপড়িয়ে সমর্থন দিয়েছে। এটা আজকের বাংলাদেশের প্রতিচ্ছবি। আজকে বাংলাদেশের প্রতিচ্ছবি হলো ইউনূস তো একটি পচা গন্ধ মালে পরিণত হয়েছে। নেত্রী বলেছিলেন, হাতে ঘা লেগেছিল যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমি বিদেশিদের কাছে মাথা নত করি না, সেই কারণে আমাকে ক্ষমতার থেকে নামিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলার 1 ফোঁটা 1 ইঞ্চি জায়গা নিয়ে আমি কোনো বিশ্বাসঘাতকতা করব না, আমি কাউকে ছাড় দেব না। তাতে যদি আমার মৃত্যু হয়, সে মৃত্যুকেও আমি আলিঙ্গন করব। এটি তো গোপনে আমাদের মিটিংয়ে বলেননি, উনি ওপেন পাবলিকলি বলেছেন, মিডিয়ায় বলেছেন। তিনি বলেছিলেন যখন জুলাই মাসে আন্দোলন, তথাকথিত কোটা আন্দোলন শুরু হয়, তিনি বলেছিলেন এটা কোটা আন্দোলন না, এটা আমাকে ক্ষমতার থেকে সরানোর এক বহিঃশক্তির এক বিরাট ষড়যন্ত্র। আমরা বুঝতে পারি নাই, মানুষ তখন বুঝতে পারে নাই, কারণ শেখ হাসিনার মতো লৌহ মানবী মানুষের আস্থার জায়গাটা এমন এক পর্যায়ে ছিল, তারা বিশ্বাসই করতে পারে নাই যে তাদের নেতা শেখ হাসিনাকে কোন ক্ষমতাচ্যুত করতে পারবে। কিন্তু একটি বিষয় তিনি বলেছিলেন, বিদেশি অস্ত্র ঢুকেছে, এই মিছিল যারা করছে তাদেরকে পিছন থেকে হত্যা করে লাশের রাজনীতি করে দেশের ভিতর একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে। ভালো লাগে না। আজকে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উপদেষ্টা, ইউনূসের উপদেষ্টা, স্বীকার করে নাই যে ওই যে রাইফেল দিয়ে তাক করা হয়েছিল, তাকে সতর্ক করা হয়েছে যে এই স্নাইপার রাইফেল এরিয়ার মধ্যে স্যার ঢুকবেন না, তাহলে আপনার জীবন নাশ হয়ে যাবে। কুখ্যাত লুটেরা এই আসিফ নজরুল উপদেষ্টা, সেও অবশেষে স্বীকার পেয়েছে যে আমি সেদিন বুঝতে পারিনি স্নাইপার রাইফেল যে এভাবে ঘটনা ঘটাতে পারে। কাজেই আমি বলবো যে সেই স্নাইপার রাইফেল কোথা থেকে এলো, কারা গুলি চালালো, কারা ছাত্র হত্যা করলো। নেত্রী রক্তের রাজনীতি করে না, কোনদিন করে না। যদি তাই করতেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, 10 লক্ষ লোকের ঢাকায় জমায়েত করা আমাদের জন্য কোনো বিষয় ছিল না, শুধু সিদ্ধান্ত আর কয়েকটি টেলিফোনের প্রয়োজন ছিল। কিন্তু আমাদের নেত্রীর কোন সাংঘর্ষিক পরিস্থিতিতে যেতে চাননি। এই মানবতাময়ী মা কোন সাংঘর্ষিক পরিস্থিতিতে যেতে চাননি। আপনি বলেন
যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ঢাকা মহানগরে 5 লক্ষ 10 লক্ষ লোক ঘিরে ফেলা কোন ঘটনা ছিল? কিন্তু নেত্রী জানতো ওদের কাছে অস্ত্র আসছে, স্নাইপার এসেছে, ওরা পিছন থেকে হামলা করবে, বেপরোয়া ভাবে লাশ পালাবে। উনি চেয়েছিলেন একটি শান্তিপূর্ণ পরিবেশ চেয়েছিলেন। তো কাজে সেই পরিস্থিতির আলোকে বাংলাদেশ দখল করে নিল, রাষ্ট্র ক্ষমতা দখল করে নিল এই খুনি ইউনূস গগেরা। কি করলো? দেশটাকে লুটপাট করলো। দেশের প্রতি কোনো দায়িত্ববোধ যাদের নাই, এ ধরনের মানুষদেরকে দিয়ে উপদেষ্টা মণ্ডলী করে তাদেরকে লুট করা, হরিণ লুট করার এক সুযোগ করে দিল এবং দেশটা হরিণ লুট হলো। যে শিশুদের টিকার জন্য নেত্রী প্রায় 100% সফলতা, সেই শিশুদের টিকা থেকে বঞ্চিত হলো শিশুরা। মৃত্যু করে ঢলে বলল 167টি শিশু, প্রায় 2000 শিশু এখন মৃত্যু যন্ত্রণায় ভুগছে হাসপাতালে হাসপাতালে যাবেন, সিরিঞ্জ, ঔষধ, ভ্যাকসিন তো দূরের কথা, ব্যান্ডেজ পর্যন্ত নেই। বিদ্যুৎ সংকটে সমগ্র দেশ দিশেহারা, সমগ্র দেশ দিশেহারা। এখন বিদ্যুতে অন্ধকারে নিমজ্জিত থাকে ঢাকা সহ সারা বাংলাদেশ দিনের অর্ধেক সময়। আর স্বনামধন্য নেতারা বলেন হেরিকেনে ফিরে যান, হেরিকেন জ্বালিয়ে জীবন যাপন করেন। মানুষ হেরিকেন বাতি খুঁজতেছে, তাও আবার দোকানে গেলে কেরোসিন পায় না, কেবল হেরিকেন বাতি খুঁজতে চেয়েছে। এরপরে কি পরিস্থিতি? তেল নিয়ে যে কেলেঙ্কারি, পেট্রোল ডিজেল হচ্ছে, মানুষ দিশাহারা। পেট্রোল পাম্পের সামনে মশারি টানিয়ে তারপরে দিন যাপন করে, রাত যাপন করে, তেলের অপেক্ষায় থাকে, 2 লিটার তেলের অপেক্ষা। আর হাজার হাজার লাখ লাখ লিটার তেল কোথা থেকে উদ্ধার হচ্ছে? ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতাদের বাড়ি থেকে অথবা গোডাউন থেকে। কি কারণে বন্ধ করলেন? মাতার বাড়ি। যে তেলের জন্য নেত্রী প্রায় 8,000 কোটি টাকা খরচ করে তেলের ডিপো তৈরি করেছিলেন, প্রায় 3 মাসের তেল মজুদ থাকতো, পেট্রোল, অক্টেন, ডিজেল। এই দেশের মানুষ জানতো যে পেট্রোল এবং অক্টেন আমাদের টোটালটি আমাদের আমদানি করতে হয় না। এ তো নেত্রী তখন বলেছেন, এখন অনেকে শিকার পাচ্ছে। নাকি তারা তো বলছে, অনেকে সমালোচকরা বলছে যে আপনারা সব হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন, নাকি এই তেল, জ্বালানি তেলও আপনারা নিয়ে চলে গেছেন। শুনেন, এইসব কথা বলে আর লাভ নেই। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, যাবে না।